দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টেন বাংলা লাইফস্টাইল বিষয়ক সাপ্তাহিক আয়োজন লাইফ এন্ড বিউটিতে। আজ পহেলা বৈশাখ, আপনাদের সবাইকে বাংলা নববর্ষের অনেক শুভেচ্ছা। পুরনো বছরের সকল দুরাশা এবং সকল হতাশা কাটিয়ে আমরা নতুনভাবে আমাদের জীবন শুরু করতে পারি সেই কামনায়। আর আজ আমাদের মাঝে এই বিশেষ দিনে যে বিশেষ অতিথিদেরকে আমরা আমাদের মাঝে নিয়ে এসেছি, তারা তাদের অভিনয়ের মাধ্যমে বেশ অনেক বছর ধরেই আমাদের সকলের হৃদয় জয় করে আসছেন, যারা বেশ হাস্যোজ্জ্বল মুখের সাথে তাদের দাম্পত্য জীবন কাটিয়ে যাচ্ছেন, সেই সাথে পর্দায়ও আমরা তাদের চমৎকার অভিনয় দেখতে পাই। আমরা আমন্ত্রণ জানাচ্ছি, আমাদের সাথে আছেন অভিনেতা শাহেদ আলী, শুভ নববর্ষ, এবং সেই সাথে আমাদের সাথে উপস্থিত আছেন অভিনেত্রী দীপা খন্দকার। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। কেমন আছেন আপনারা দুজন? আছি ভালো, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি, আপনাদেরকে পেয়ে বেশ ভালো লাগছে। আজ তো যেহেতু বললাম যে অভিনয়ের সময় অথবা পর্দায় আমরা যেটা দেখি তার বাইরেও যেসব কেমিস্ট্রি আছে সেগুলো সম্পর্কেও আমরা জানবো দুজনের কাছ থেকে, এজন্য বেশ ভালো লাগছে। প্রথমে ভাই আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। বাংলা নববর্ষটা সবাই আসলে আমরা বাঙালি যারা আছি আমরা চেষ্টা করি বেশ সুন্দরভাবে উদযাপন করতে, এবং যা বলছিলাম পুরনো বছরের যত হতাশা আছে যা কিছু আছে কাটিয়ে উঠতে। আর নাট্যাঙ্গনে যারা থাকেন তারা কিন্তু একটু ডিফারেন্টভাবেই আসলে নববর্ষটা উদযাপন করেন। তো নববর্ষ এই বছর কেমনভাবে উদযাপিত হচ্ছে দুজনেরই? ভালো, মানে এবার তো পরিবর্তিত সময়, পরিবর্তিত সব কিছুই, এর মধ্যে দিয়ে আমরাও একটা পরিবর্তিত নববর্ষ পালন করছি বলা যেতে পারে। আচ্ছা, আপনার কাছে জানতে চাই। আমার জন্য আমি বলবো যে লাস্ট আসলে 5-6 বছরের নববর্ষটা উদযাপন করা হয়নি। রোজা ছিল, রোজার মাঝে পড়েছে, তারপর দেখা গেছে যে একদম ঈদের পরের দিন পড়েছে, এরকম করে। কিন্তু হ্যাঁ, মানে মোটামুটি 5-7 বছর আমরা লাস্ট 5-7 বছর ওইভাবে নববর্ষ আমাদের খুব বেশি ভালো মতো উদযাপন করা হয়নি, এবং এতদিন পরে আবার মনে হচ্ছে যে পুরনো আমেজে অনেক বড় ধামাকার পয়লা বৈশাখ এবার উদযাপন করছি, খুব ভালো লাগছে। এবারে নববর্ষটা অ্যাকচুয়ালি নববর্ষ মনে হচ্ছে অনেক বছর পর। আচ্ছা, নববর্ষের দিন অথবা পয়লা বৈশাখের দিন কি করা হয়? পরিবারকে কতটুকু সময় দেওয়া হয়? পুরোটাই পরিবারকে এই সময় দেওয়া হয়। যেটা হয় সকালবেলা থেকে, যেমন পান্তা ইলিশের একটা ব্যাপার আছে, সেটা হয় আমাদের নিজেদের বাড়িতে অথবা আমার মায়ের বাসায়। আমরা সকালবেলা পান্তা ইলিশটা খাই, তারপর বেড়াতে বের হয়ে যাই আর কি, পরিবারের সবাই মিলেই বেড়াতে বের হয়ে যাই, সেজে গুজে মানে বিভিন্ন জায়গায় সারাদিন ঘুরে টুরে ফিরতে ফিরতে তো সন্ধ্যা রাত হয়ে যায়। মানে যেটা হয় আসলে বাঙালিরা বেশ সারাদিনের ঘুরতে খাওয়া দাওয়া এগুলো দিয়ে আসলে নববর্ষ চলে যায়। আচ্ছা ভাই, আপনার কাছে জানতে চাই, ক্যারিয়ারের শুরুটা বা নাটক জীবনের যে শুরুটা যখন শুরু করেছিলেন, তার আগে কখনো কি ভেবেছিলেন যে নিজেকে এই অঙ্গনে দেখতে চান? হ্যাঁ, আমি অভিনেতাই হতে চেয়েছি সবসময়। আমি সবসময় অভিনেতা হওয়ার চেষ্টাটাই করে গেছি, শুধু দেখতে চাওয়া না। ওইটার জন্য একজন অভিনেতা হয়ে ওঠার জন্য যা যা করা প্রয়োজন সেই প্রক্রিয়ার মধ্যেই নিজেকে রেখেছি সবসময়। তো এই যে অভিনেতা হওয়ার যে প্রয়াসটা বা চেষ্টাটা, সেটা কবে থেকে শুরু হয়েছিল? শৈশব থেকে, একদম ছোটবেলা থেকে। আচ্ছা, তো যখন যেটা হয় এখনো হয়তো বা অনেকেই জিনিসটা ফেস করে, কিন্তু আগে আমার ধারণা আগে তাহলে বোধহয় আরো বেশি কঠোর ছিল। বাবা মারা আসলে চাইতেন না যে না তুমি নাটক করবে বা অভিনয় করবে বা এটা ক্যারিয়ার হবে, এটা তো বাবা মারা বোধহয় আগে চাইতেন না। তো সেই জায়গা থেকে কোনো বাবা মা না চাওয়ার ক্ষেত্রে আমার বিষয়টা আসলে ওই রকম না যে বাবা মা বাধা পাওয়া। আমার যেটা হয়েছে চাইতেন না ইনসিকিউরিটির জায়গা থেকে, যে অনেকে আমার ভাবতেন যে অভিনয় কর্মটার সাথে আসলে পারিবারিকভাবে এবং সামাজিকভাবে ওই ধরনের ডিগনিটি নিয়ে চলাটা একটু কঠিন, এরকম মনে করতেন আমার বাবা। কারণ আমার বাবা নিজে অভিনয় কর্মটার সাথে যুক্ত ছিলেন, উনি অভিনেতা ছিলেন নিজে। সমস্ত মিডিয়াম যা যা আছে, ফিল্ম, স্টেজ, টেলিভিশন, উনি তখনকার সময় যা যা ছিল সবগুলোতে উনি অভিনয় করেছেন। আমার দাদা নিজে যাত্রাশিল্পী ছিলেন, উনি নারী চরিত্রে অভিনয় করতেন। আপনারা পারিবারিকভাবে আসলে, আমার কাছে ব্যাপারটা এমন না যে অভিনয়ের বাধা ছিল, কিন্তু যেটা ছিল যেহেতু পরিবারের অন্য যারা অভিনয় করেছেন, সেটা দাদা হোক বা বাবা হোক, তারা আসলে ওই অ্যাকসেপ্টেন্সটা অভিনেতা হিসেবে গড়তে পারেননি, সেই কারণে এক ধরনের হয়তোবা অনিশ্চয়তার জায়গা ছিল। আদারওয়াইজ আমার বাবা প্রচণ্ডভাবে আমার জন্য মানে যতটা সহজ করে দেওয়া সম্ভব, আমাকে যতটা আরামপ্রদভাবে এই কর্মটা করতে সচেষ্ট হওয়ার জন্য যা যা করা প্রয়োজন আমার বাবা তাই করে গেছেন তার মৃত্যু পর্যন্ত।
এবং সেই জায়গা থেকে আমি আসলে আমার পরিবারের অনেক সহযোগিতাই পেয়েছি সবসময়। আপু আপনার কাছে জানতে চাই, ছোটবেলা থেকে কি জানতেন কিনা যে অভিনয় করবেন? না, আমার ব্যাপারটা একদমই উল্টো। যেমনটাও বলছে তার সাথে কোনোই মানে আমার হ্যাঁ আমার জার্নিটা একদমই সেরকম না। কারণ আমার ফ্যামিলিতেও মানে ওর ফ্যামিলিতে যেমন অনেকেই আছে যারা এই কাজটা করতো, আমার ফ্যামিলিতে কেউ এই মানে এই পেশায় যুক্ত ছিল না। বড়জোর আমার ফুফাতো বোনরা ওরা গান গাইতেন, কিন্তু সংস্কৃতি অঙ্গন অতটুকুই, এর বাইরে টেলিভিশনে কেউ অভিনয় করতো না। তো আমি যখন আসি, আমার কাজটা যখন শুরু হয়, আমি ফার্স্ট পারসন, যে কারণে আমাদের কাছে আসলে এটা খুব সিরিয়াসলি নেয়া বা এটা যে একটা পেশা হতে পারে এই কোনো কিছুই আমার ফ্যামিলিরও ধারণা ছিল না, এটা আমার নিজেরও ধারণা ছিল না। সো তখন ছোট ছিলাম, করতে যখন বিভিন্ন অফার এসছে তখন মনে হয়েছে আচ্ছা ঠিক আছে, স্টেজে যে আমরা গান গাই ওরকমই একটা ব্যাপার, এরকমই মনে হতো। যে আমাদের ফ্যামিলিতে আবার মানে ছোটবেলা থেকেই খুব ইন্সপায়ার করা হতো গান নাচ এই ব্যাপারগুলোতে। তারপর যখন মিডিয়ায় কাজ শুরু করলাম বা কাজের জন্য অফার এলো, কাজ করলাম, সেটাও ওই ধারাবাহিকতায় মনে করেছে যে আচ্ছা ঠিক আছে, পড়াশোনার পাশাপাশি এটা তো করতেই হবে, কারণ আমাদের বাসায় এরকম ছিল, সংস্কৃতি চর্চা তো করতেই হবে, বরঞ্চ এটা মাস্ট ছিল আর কি। ওখান থেকে যে এটা প্রফেশনালি আমি এটা নিয়ে নিব বা প্রফেশন হয়ে যাবে, এটা ফ্যামিলির কেউ ভাবেনি বা আমি নিজেও ভাবিনি আসলে। যে শখের বসে করছি, যেহেতু করছি বা করতে করতে একটা সময় মনে হলো যে না, আমি আসলে শখের মধ্যে আর থাকছে না, কারণ সময়টা এত বেশি দিতে হচ্ছে, এত বেশি অফার পাচ্ছি, এত বেশি কাজের প্রেশার থাকছে যে এটা কোনোভাবেই শখ পর্যায়ে থাকছে না। মানে পাশাপাশি অন্য আরেকটা কাজ করে এই কাজটা করা সম্ভব হচ্ছে না। তখন মনে হলো যে না, আমি এই কাজটাই করি, যেহেতু এই কাজটা করতে আমি এটাকে বেছে নিব। পেশাও ভাবিনি, তখন মনে হয়েছে এই কাজটা করতে আমার ভালো লাগছে, আমি এনজয় করছি কাজটা। কারণ আমি যখন এসেছি তখন আসলে পেশা ভাবার মতো বয়স ছিল না, কারণ আমি স্টুডেন্ট ছিলাম তখন। তো আমার মনে হতো যে পড়াশোনা করতে হবে আর পাশাপাশি এই কাজটা করছি, এরকম একটা ব্যাপার। আর একটা জব যেহেতু আমি করতামও, আমি এয়ার হোস্টেস ছিলাম, তখন আমার মনে হতো যে ওটা আমার একটা প্রফেশন, বা টাকা তো একটা জায়গা থেকে হলেই হলো, এরকম একটা ব্যাপার। যে ওখান থেকে মান্থলি একটা টাকা আসছে, তারপরে মনে হলো যে আচ্ছা নাটক থেকেও টাকা আসছে, প্লাস হচ্ছে এটা আমার করতে ভালো লাগছে, আর এটাতে অনেক বেশি সময় দিতে হচ্ছে, অনেক বেশি অফার আসছে, তো যেটা ভালো লাগবে দুইটা প্রফেশনের মধ্যে, তখন তো আসলে ভালো লাগার বিষয়টাই পিক করা উচিত, তো ওইভাবেই পিক করা আর কি। ভাই আপনার কাছে একটু ব্যস্ততা জানতে চাই, আমরা ঈদ শেষ করলাম মাত্র, আবার সামনে আরেকটা ঈদ আসছে, তো ব্যস্ততা নিশ্চয়ই আছে, কি কি কাজ হচ্ছে? সামনের ঈদে আমার একটা সিনেমা রিলিজ হবে, নীলচক্র নাম। আচ্ছা আচ্ছা। ভিকি জাহিদের একটা ওয়েব সিরিজ রিলিজ হবে, আকা নাম সম্ভবত এখন পর্যন্ত। আর সিঙ্গেল নাটক, মানে ঈদের যে নাটকগুলো হয় সেই নাটকগুলো আছে, 2-3টা 7 পর্বের সিরিয়ালও আছে। তো এই তো ঈদের কাজ চলছে এখনো কাজ করা হচ্ছে। আচ্ছা, আপনার জীবনে অবশ্যই প্রত্যেকটা শিল্পের প্রত্যেকটা কাজ তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ বা সে খুব যত্ন নিয়ে করে, কিন্তু আপনার কাছে মনে হয় কোন কাজটা দিয়ে আপনি ভালোবাসা বেশি পেয়েছেন দর্শকের ভালোবাসাটা দেখতে পাই, কিন্তু কোন কাজের জন্য স্পেসিফিক্যালি তারা ভালোবাসে সেটা আসলে নিজের বোঝা হয়ে ওঠেনি আমার, আমি আসলে বুঝতে পারি না হয়তো বা। দর্শক কখনো কখনো কোনো প্রোডাকশনের কথা বলে, কিন্তু সেটা এমন না যে একটা স্পেসিফিক প্রোডাকশন, বিভিন্ন প্রোডাকশনের কথা বলে, যেটা ভালো লাগে। যেমন আমি একটা বাচ্চাদের চ্যানেলে একটা কাজ করেছি, সেটার জন্য হিউজ একটা রেসপন্স বাচ্চাদের কাছ থেকে পেয়েছি। যে চ্যানেলটার মধ্যে সেটা আমি ওই চ্যানেলে কাজ করতে সুযোগ পেলে আমি খুব খুশি হই, কারণ অনেক বেশি বাচ্চাদের কাছে যাওয়ার সুযোগ থাকে। আমি কিছু আরও প্রাইভেট চ্যানেলে কাজ করেছি যেগুলোর কাজের কথা বলেছে, কিছু কিছু ইউটিউবের কাজের কথাও লোকজন মেনশন করেছে, কিছু কিছু সিনেমা, ওটিটি এগুলোর কথাও বলে। মানে আমি আলাদা করে বলতে পারবো না যে আমার আসলে এই কাজগুলো আমার কাছে মনে হয়েছে যে দর্শকরা পছন্দ করেছে, ওভারঅল আসলে যার কাছে যেটা ভালো লেগেছে সেটা। রাইট। তো মোটামুটি আসলে দর্শকদের মন মানসিকতাও আমরা বুঝি না যে কখন কার কাছে কোনটা ভালো লাগছে, দর্শক কোনটা অ্যাকসেপ্ট করবে। আপু আপনার কাছে আসি, শেষ আমি আপনার যে কাজটি দেখেছি সেটা হচ্ছে ঘুমপড়ি, এবং বেশ অসাধারণ একটি কাজ হয়েছে। আপনার চরিত্রটা ফুটিয়ে তোলার জন্য আপনার যতটুকু করার দরকার ছিল আপনি ঠিক ততটুকুই করেছেন। ঘুমপড়ির এক্সপিরিয়েন্সটা সম্পর্কে একটু জানতে চাই।
ঘুমপড়ি অনেক সুন্দর একটা প্রোডাকশন, গল্পটা ভীষণ ভালো এবং কাজটাও খুব ভালো হয়েছে। মানে জাহিদ প্রীতম এত কোয়াইট এবং ফোকাস একটা ছেলে, আমি বলবো মানুষ হিসেবে অনেক শান্ত এবং অনেক যেমন নাইস, তেমন ডিরেক্টর হিসেবেও ভীষণ ফোকাস। ও জানে যে ও কী করতে চায়, ওর গল্পটাকে ও কীভাবে প্রেজেন্ট করতে চায় বা মানুষের কাছে কিভাবে ও প্রেজেন্ট করবে সেটা একদম কিন্তু ও ক্লিয়ার। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে কাজ করতে গিয়ে দেখি যে ডিরেক্টর অনেক সময় কনফিউশন ডিরেক্টরের মধ্যে কাজ করে, বা সে প্রপারলি যেরকম সে চায় সেরকম সে হয়তো দিতে পারছে না, বা একটা গ্যাপ থাকে, কিন্তু ওর মধ্যে ওই গ্যাপটা নাই। ও জানে যে আমি এরকমভাবে দেখতে চাচ্ছি, ঠিক ওইভাবেই ও জিনিসটাকে প্রেজেন্ট করে, যে কারণে কাজ করে এক ধরনের আরাম বোধ হয় যে ও ডিরেক্টর যখন জানে যে এই ক্যারেক্টারটাকে আমি কিভাবে প্রেজেন্ট করব, তখন আর্টিস্টের অনেক লোড কমে যায়, বা আর্টিস্টও অনেক কনফিডেন্ট ফিল করে, কনফিউশনটা আর থাকে না যে আমি মানে ও ডিরেক্টর যা চাইবে আমি অতটুকুই দিব এবং সেটা খুব ভালো একটা জিনিস হবে যদি আমি ডিরেক্টরের উপর ডিপেন্ড করি। ওর উপর একদম পুরোপুরি ডিপেন্ড করা যায়। তো রিসেন্টলি অনেক দর্শকের কাছেই আমি শুনেছি, যে মানে অনেকের মুখ থেকেই শুনেছি যে কাজটা দেখেছি। এখন আসলে কাজটা দেখাটা অনেক বড় ব্যাপার আমাদের কাছে মনে হয়, যে অনেক কাজ করি দেখা যায় কোনো শুনি না যে কাজটা দেখেছি বা এই প্রোডাকশনটা দেখেছি ভালো হয়েছে বা খারাপ হয়েছে। অ্যাটলিস্ট দেখতে হবে। আমার কাছে মনে হয় খারাপ বলুক যে আপু কাজটা দেখেছি ভালো হয়নি, কিন্তু এই কাজটার ব্যাপারে আমি অনেকের মুখ থেকেই শুনছি যে আপু এই কাজটা দেখেছি। সো মানে আমার নিজেরও খুব ভালো লাগে যখন কেউ বলে যে কাজটা দেখা হয়েছে। অবশ্যই, কারণ ভালো কাজ তো আসলে অনেকই হয়, কিন্তু দর্শকদের দৃষ্টিতে আসে কতটুকু, বা দর্শকরা আসলে কতটুকু সেটা দেখে। এখন আসলে এত সবকিছু ফাস্ট ফেজ হয়ে গেছে, সবার হাতে ইন্টারনেট, সবাই একটু এটাতে একটু ডিফার করবো যে সব ভালো কাজ, মানে ভালো কাজ যেভাবে আমরা বিচার করছি দর্শকরা আসলে দেখতে পান বা দেখেন, এটা আমার অনেক সময় মনে হয় না। যে অনেক কাজ আছে যেগুলো দর্শকরা পছন্দ করেন, সেগুলো হয়তো আপনি দেখতে চাইবো না, এমন বিষয় কিন্তু ওই যে দর্শকের আবার শ্রেণীভেদ আছে, যে কারা আসলে কোন শ্রেণীর দর্শকটা কি নিচ্ছে বা কি পছন্দ। ধরেন জীবন থেকে নেওয়া যে দর্শকগুলো পছন্দ করেছেন সেই সময়, এখনো যে দর্শকরা পছন্দ করছেন, তারা তো আসলে যত সময় যাচ্ছে করছেন, তো বাড়ছে। তো পথের পাঁচালী শুরুতে যে রিলিজের সময় যে দর্শক ছিল, তো এখন তো দর্শকের পরিমাণ তো অনেক বেড়েছে। আবার ধরেন আমরা অনেক ডিউ রেসপেক্ট আমি বলছি, ধরেন বেদের মেয়ে জ্যোৎস্নার যে দর্শকরা তখন ছিল, অনেক দর্শক দেখেছে, তো বাট এখন কি অনেক দর্শক দেখছে এমন না, কিন্তু বিষয়গুলা মানে সময়ের অনেক পপুলার কন্টেন্ট আসলে একটা সময় যে মানুষ নাও দেখতে পারে, আবার একটা সময় তথাকথিত পপুলারিটি বিহীন একটি কন্টেন্টও যুগ উত্তীর্ণ হতে পারে। ঠিক, আসলে এটা দর্শকদের উপরেই আমি যেটা বলছিলাম, যে দর্শক আসলে কখন কি পছন্দ করবেন সেটা নিয়ে আসলে বেশ জটিলতা মাঝে মাঝে সাময়িক ভালো লাগা আর চিরস্থায়ী একটা লং টার্ম ভালো লাগার যে ব্যাপারটা থাকে, দুটার মধ্যে তো অবশ্যই পার্থক্য আছে। আচ্ছা, তো দুজনের কাজ দেখা হয় কিনা? হ্যাঁ, দেখা হয়। আচ্ছা, ক্রিটিসাইজ করা হয় কিনা, যে না তোমার এখানে যেহেতু দুজনই অভিনেত্রী করা হয়। ক্রিটিসাইজ কে বেশি করে? বেশি কম জানি না, আমি করি আর কি, অনেক সময় করি, দুজনেই করা হয়। আচ্ছা, তো এবার একটু জানতে চাই যে দুজনের পরিচয়টা কিভাবে হয়েছিল, প্রেম কতদিন ছিল, এবং তারপরে তো সংসার। বলুক না, এটা আপনি আচ্ছা, পরিচয় আসলে আমাদের খুব শর্ট টাইম পরিচয়, আমাদের বিয়ে হয়, আমাদের পরিচয় প্রায় 7 দিন বা 10 দিনের মধ্যে আমাদের বিয়ে হয়। মানে পরিচয় হওয়ার 10 দিনের মধ্যে বিয়ে? হ্যাঁ, মানে 11 দিনের মাথায় বিয়ে হয়েছে। প্রেম আসলে করা হয়নি তেমন ভাবে, বিয়ের পরে করা হয়েছে প্রেম তাহলে? হ্যাঁ। আচ্ছা, পারিবারিক ভাবেই কি বিয়ে হয়েছিল কিনা? মানে আমাদের নিজেদের ডিসিশন ছিল, তারপর তো পারিবারিক ভাবেই। ভালোবাসাটা বেশি না দায়িত্ববোধটা বেশি? দায়িত্ববোধটা বেশি। আচ্ছা, একটু জানতে চাই রাগ কার বেশি? রাগ না রাগের প্রকাশ? আচ্ছা, আগে রাগ জানি, তারপর রাগের প্রকাশটা জানি। দুটোই বেশি। রাগ আমার বেশি, প্রকাশ বেশি। আমি কোথায় প্রকাশ? আমার বেশিরভাগ কিছু এটা কিন্তু খুব বাজে, মানে এটা স্বীকার করে নিতে হবে। একদম কিন্তু বলছে যে আমার রাগ বেশি। আমার রাগ বেশি, ওর প্রকাশ বেশি। ওর প্রকাশ বেশি, প্রকাশটা তো দেখতে পাই না, প্রকাশটা তো আমি দেখি। আচ্ছা ভাইয়া, আপুর একটা ভালো গুণ?
অনেক ভালো গুণ। খুঁজে পাবো না মনে হয়। একটা বলার অনেকের থেকে তো একটা বের করাই যায়। স্পেসিফিক একটা বলার মনে হয় যে ওটাকে প্রায়োরিটাইজ করছি কিনা এরকম কনফিউশন তৈরি হয়েছে। ও খুব ভালো মা। চমৎকার। ভাইয়ার একটা ভালো গুণ। কিন্তু বাবা হিসেবে ভালো, বাবা হিসেবে আসলে আমি বলবো যে বাচ্চাদের সাথে ও অনেক, বাবা যত না বাবার মতো তার চেয়ে বেশি বন্ধুর মতো আর কি। বন্ধুর মতো। কি বাচ্চাদেরকে বেশি সময় কে দিতে পারে? এটা আসলে আমরা দুজনই, যেটা হয় আমরা কেউই খুব বেশি বাইরে সময় কাটাই না, আমাদের কাজের বাইরে পুরো সময়টাই আমরা বাসায় থাকি। সো আলাদা করে সময় দেয়া মানে সময় দিলাম এরকম কিছু না, মানে আমাদের কাজের বাইরে পুরোটা সময় আমরা বাসায় চেষ্টা করি। ধরেন অনেক সময় একজনের কাজ আছে আরেকজন বাসায় থাকার যে কেউ একজন বাচ্চার কাছে থাকে। মানে নর্মালি আমাদের লাইফে আমরা বাইরের মানুষের হেল্প না নেওয়ার চেষ্টা করি আর কি। বাইরের বলতে হচ্ছে ফ্যামিলি মেম্বারদের, লাইক আমার মা বা ওর ফ্যামিলি বা আমার ফ্যামিলি, মানে আমাদের বাচ্চাদের জন্য আমরা দুজনই সময় দেওয়ার চেষ্টা করি বা তাদের ডিউটিগুলো আমরাই পালন করার চেষ্টা করি। মানে সেটা খুবই এমার্জেন্সি না হলে কখনোই আমরা অন্য কারো হেল্প সাধারণত নিই না, নর্মালি নেওয়া হয় না। আচ্ছা, যেহেতু দুজনই অভিনয় এবং একই সেক্টরে বিজি আছেন, আপনাদের হয়তো বা আলাদা আলাদা কাজ থাকে, কখনো কি এমন হয় যে আপনি অবসরে আছেন বা কোথাও ঘুরতে যাবেন কিন্তু তার সময় হচ্ছে না, কিন্তু তারপরও স্কেডিউলটা মিলিয়ে যাওয়া হয়, এমন কি হয়েছে কিনা? অনেক অনেক সময় হয়েছে। আমার হয়নি, আমার আসলে ওর সাথে মিলিয়ে করতে, কারণ আমি একা যেতে পছন্দ, সুযোগ থাকে না আমার। আমি ধরেন আমি যাব একা কোথাও, আমার ছেলে মেয়েকে নিয়ে যাব, এমন ঘটার তো স্কোপ নাই। কিন্তু দেখা গেছে ওরা একটা প্ল্যান করে রেখেছে, কিন্তু আমার একটা খুব আনএক্সপেক্টেডলি একটা কাজ এসেছে। আর এটা তো আমাদের ক্যারিয়ারের জীবনে এটা হবেই, মানে একটা বিশেষ দিন মানে ওর সেই আগে পিছে হয়তো 7 দিনও বসে থাকবে, কিন্তু বিশেষ কোনো দিন মানে ওই সময় ওই দিনই কাজ থাকবে। সেটা আমাদের অ্যানিভার্সারি হতে পারে, সেটা আমার বার্থডে হতে পারে, ওর বার্থডে হতে পারে, বাচ্চাদের বার্থডে হতে পারে, বা কোথাও দাওয়াত বা কোথাও যাওয়ার কথা। দেখা যাবে ঈদের পরে নরমালি আমরা অ্যানিভার্সারি, বাচ্চাদের জন্মদিনের ক্ষেত্রে হয়তো বা কাজ না নেওয়ার চেষ্টা করি, অ্যাভয়েড করার ট্রাই করি। আপনার মনে থাকে? আপনার মনে? হ্যাঁ, ভুলে যাওয়ার কোনো কারণ বউদের বা স্ত্রীদের সবসময় কমপ্লেন থাকে যত ভুলে যায় বা হয়তো বা মনে থাকে না। মানে মনে থাকে মানে আমার তো মাসের শুরুতে এটা তো অটো একটা সেট হয়ে যায় যে এরকম এই মাসে এই মাসটা সেই মাস, আচ্ছা এই মাসটা অ্যানিভার্সারি মাস বা এই মাসটা মেয়ের জন্মদিনের মাস। আবার আমাদের ব্যাপারটা হচ্ছে আমাদের কি অনেক কিছু না আরেকজনের সাথে রিলেটেড। যেমন আমার যে মাসে বিয়ে হয়েছে সেই মাসে আমার বাবা মার বিয়ে হয়েছে, আমার যে মাসে জন্ম সেই মাসে আমার মেয়ের জন্ম, আমার 5 দিন আগে আমার মেয়ে জন্মেছে। আমার মানে দীপার যে রাশিতে জন্ম বা যে মাসে জন্ম, আমার ছেলেও সেম রাশিতে জন্ম, হয়তো 2 সপ্তাহ পরে। তো অটোমেটিক এটা সেট হয়ে যায় যে ওর তো এটার পরে ওর আছে বা ওর আগে এটা আছে, কাছাকাছি আসলে লোকেশনগুলো থাকে। সো এটা অটো একটু মনে থাকে আর কি। আচ্ছা, তো যেহেতু নতুন প্রজন্মের অনেকের সাথেই কাজ করা হচ্ছে এখন, নতুন প্রজন্মের মধ্যে কারা ভালো করছে আপনার কাছে মনে হয়? সবাই ভালো করছে যারা লাইমলাইটে আছে। মানে এখানে আমি বলবো যে যোগ্যতা ছাড়া, নিজের অ্যাবিলিটি ছাড়া আর কি, প্রতিভা ছাড়া এখানে লাইমলাইটে আসা সম্ভব না। এখন যে সময় আপনি শুধু কানেকশন দিয়ে বা আপনি শুধু ব্যাকআপ দিয়ে বা সিন্ডিকেশন দিয়ে আপনি থাকতে পারবেন না। এখানে যারা যারা আছে তারা নিজেদের এক্সট্রিম দেওয়ার ক্ষমতা আছে এবং তারা অনেক লম্বা রেসের ঘোড়া। অনেককে আমি দেখতে পাই যে যারা অনেক দূর যাবে মনে হয় আমার কাছে, যে যেমন একটা দুইটা নাম যদি আমরা একটু জানি। এটা খুব পার্সিয়ালিটি হয়ে যাবে, খুবই হয়ে যাবে না। এক দুজনের নাম বললে, ধরেন আমি রিসেন্টলি একটা মেয়ের সাথে কাজ করলাম, মানে একদমই আজকে করে আসলাম, মানে ভোরে আমি পৌঁছেছি। লামহা নামে একটা মেয়ে কাজ করেছে। আচ্ছা, তারপরে হচ্ছে ওইখানে ওই কাজের মধ্যেই ছিল জাহির আলভি। হ্যাঁ, জাহির আলভি তো বেশ ভালো করছে এখন। হ্যাঁ, দুজনেই আমার কাছে মনে হচ্ছে। জাহির আলভির সাথে প্রথম দিকে আমি কাজ করেছি যখন আলভি প্রথমে এসেছে এই জায়গায়। আমি এই জন্য নামটা বলছি যে আমি একদম রিসেন্ট তাদের সাথে কাজটা করে এসেছি এবং ওদের সম্পর্কে আমার মেমোরিটা, ওয়ার্কিং মেমোরিটা একদম তাজা। হ্যাঁ, তো আমি দেখেছি যে ওই সময় যেমন দেখেছি আলভিকে, এই সময়েও সে হয়তো ম্যাচিউরড হয়েছে, সে অনেক কিছু, যেহেতু বুদ্ধিমান মানুষ, অনেক কিছু বুঝতে পারে এখন। আগেও বুঝতো, কিন্তু হয়তো প্রকাশটা আমরা বুঝতে পারতাম না। কাজ করতে যে আমাদের যে নানা ধরনের মানে হয় না যে অনেক ধরনের বোর্ডম আসে, অনেক ধরনের প্রবলেম আসে, অবস্ট্যাকল আসে, যেগুলো ও খুব সুন্দরভাবে ডিল করতে পারে। মানে একটা বলছি লামহার ক্ষেত্রেও তাই। আমি অন্য অনেককেও দেখেছি যে অনেক ম্যাচিউরড অ্যাক্ট্রেস যারা
খুব নাম ধরন মানে খুবই খ্যাতি আছে এই ধরনের অভিনেত্রীদের মতো ম্যাচুরিটি এখনই পেয়ে গেছে সবার সাথেই, সেটা বিহেভিয়ারের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে। তো এরকম অনেক নাম আমি বলতে পারবো। ধরেন আমি যাদের সাথে কাজ করেছি, আপনি এখন ওদের থেকে সিনিয়র, ওদের সমসাময়িক সেমুশিক ফারহানের কথা বলতে পারবো। আমাদের ফারহান মানে জোভান ওকে আমি ফারহান হিসেবে প্রথমে চিনতাম। আমাদের তৌসিফ বা ইরফান সাজ্জাদ, যারা এখন কাজ করছে, আমি বলবো যে হ্যাঁ, মেয়েদের ক্ষেত্রেও তাই, মানে তাদের আসলে যোগ্যতা আছে বলে লোকজন তাদেরকে পছন্দ করে। এটা আমি ধরেন কাজ করতে গেলে তো দেখি যে নতুন প্রজন্মের যারা আছে তাদেরকে আসলে এখনকার দর্শকরা ভীষণ পছন্দ করে, তারা অনেক পপুলার। আমরা বুঝি না, হয়তো অনেক সিনিয়ররা বুঝলেও অ্যাভয়েড করে যে হতে পারে, কিন্তু তারা অনেক পপুলার। তাদেরকে আমরা মানে তাদেরকেও রেসপেক্ট করা উচিত এই কারণে। অবশ্যই তাই। আপনার কাছে জানতে চাই যে নতুন প্রজন্মে যারা কাজ করছে তার মধ্যে আপনার কাদের সাথে কাজ করে বেশি ভালো লাগে? অনেকের সাথে আমি কাজ করেছি, এবং ওই যে আবার ওই জায়গায় ফেরত যেতে হয় যে আমার কাছে মনে হয় যে কাজের প্রতি যে রেসপন্সিবিলিটিসটা বা সেটের প্রতি, ডিরেক্টরের প্রতি, কোয়ার্টিস্টের প্রতি যারা রেসপন্সিবল, যাদেরকে দেখেছি, চমৎকার লেগেছে। এবং এই জিনিসগুলো না থাকলে তো আর আসলেই তারা আজকে এই পর্যায় পর্যন্ত আসতে পারেনি, আছে বলেই এই পর্যায় পর্যন্ত আসতে পেরেছে এবং ভালো ভালো কাজ উপহার দিচ্ছে। সো ওই যে একজন দুজনের নাম বলে আসলে শেষ করা যাবে না। আর যার নাম বলবো না বা দেখা যাবে যে আমি তার সাথে কাজ করিনি, তো তার সম্পর্কে না বললেও আবার ভুল করা হবে যে আমি কাজ করিনি বলে সেও হয়তো রেসপন্সিবল, সেও হয়তো বেশ ভালো করছে। নামটা এক্সাম্পলের জন্য বলা, কিন্তু আদারওয়াইজ প্রত্যেকই তারা, আমি যাদের সাথে কাজ করেছি তাদের 90%-ই আমার কাছে মনে হয়েছে যে অনেক অনেক ভালো। এখনকার প্রজন্ম তারা, আমার আশেপাশে অনেকের সাথে গল্পের ক্ষেত্রে দেখা যায় যে কেউ হয়তো বলে যে ওকে ভালো লাগে না, একতরফা বলে ফেলে, কিন্তু আমার কাছে মনে হয় যে আমার ভালো লাগা না লাগা দিয়ে আসলে কিছু এসে যায় না। আমি দেখি যে তার ফেস হয়তো আমার ভালো লাগছে না, বা তার এটা আমার ভালো লাগছে না, তার স্টাইল ভালো লাগছে না, বাট সে তো খুব ভালো অ্যাক্টিং করছে। আবার কাউকে দেখছি যে সে তো খুব ভালো বিহেভিয়ার তার। সো এই গুণগুলোরও আসলে রেকগনাইজ করা উচিত আমার কাছে মনে হয়। সবচেয়ে বড় বিষয় যেটা, সরি আমি মাঝখানে ঢুকলাম, যে এখনকার যারা কাজ করতে আসছেন অভিনেতা অভিনেত্রীরা, তারা কিন্তু আমাদের থেকে অনেক বেশি আপগ্রেডেড জেনারেশন, ম্যাচিওর অনেক। হ্যাঁ, আমরা যেমন কাজ করতে করতে ম্যাচিওর হয়েছি, ফ্যাসিলিটিসও তারা তো অনেক রাইট। আমরা ধরেন তখন একটা ধরেন প্রথম দিকে যখন একটা ক্যারেক্টার করতে যেতাম, আমরা খুব বেশি একটা বই পড়তে পারতাম বা একটা VHS ক্যাসেটে ওই ক্যারেক্টার টাইপের কিছু ক্যারেক্টার দেখতে পারতাম, বা আমরা ধরেন রিয়েল লাইফে ঘুরে ঘুরে দেখছি ওটা কি আছে এরকম। কিন্তু এখনকার জেনারেশন যারা, তারা কিন্তু একটা জাস্ট ক্লিক করলেই অনেক কিছু, তাদের নলেজের অনেক কিছু তারা গেইন করে। তারপর আরেকটা জিনিস আমি বলবো এখানে, মানে আমাদের বেড়ে ওঠার মধ্যে যে পার্থক্যটা, সেটা একটা জরুরি বিষয় আমার কাছে মনে হয়। যে এরা কিন্তু অনেক স্ট্রেট, হ্যাঁ, আমরা কিন্তু অনেক হেজিটেট করতাম। লাইক আমাদের সিনিয়ররা যখন সিনিয়রদের সাথে একটা কাজ, বা সিনিয়ররা হয়তো ফোন করে বললো যে এই কাজটা করো, তুমি কিন্তু এই কাজটা করে দিও, কাজটা হয়তো জঘন্য, ভালো, আমার ক্যারেক্টারটা ভালো না, আমরা মুখ ফুটে বলতে পারতাম না যে করবো না ভাই, আমি বা আপনার উপরে গল্প, আমার তো এখানে কিছু করার নাই, এটা আমি কেন করব, এটা কিন্তু আমরা বলতে পারতাম না। এটা আসলে বেড়ে ওঠা কেন বলছি, আমরা কিন্তু আমাদের জেনারেশনটা, আমরা ছোটবেলা থেকে শুনে এসছি যে অ্যাডজাস্ট করো, শুধু আমাদেরকে অ্যাডজাস্ট করতে হয়েছে। যে খারাপ লাগলেও বলো না, ও মাইন্ড করবে বা ও কষ্ট পাবে। একটা খারাপ খাবার রান্না করা, খাবার টেবিলে বসে আমরা কখনো বলতে পারিনি যে এটা ভাল লাগছে না, আমাদেরকে খেতেই হয়েছে। মানে এই যে বড় হওয়াটা আমাদের ছিল এইভাবে। কিন্তু ওরা কিন্তু ওদের, এটা আমি এখন অ্যাপ্রিসিয়েট করি যে ওরা কিন্তু মুখের উপর বলতে পারে, হ্যাঁ, যে পছন্দ না চাইতে হচ্ছে কি এখানে ওর লাভ নাই কোনো, এই প্রোডাকশনটা করে ওর কোনো বেনিফিট হবে না, সেটা ছেলে হোক মেয়ে হোক, ওরা কিন্তু ঠাস করে বলে ওখান থেকে বের হয়ে আসতে পারে। আমরা সেটা পারিনি। মানে আমাদের ভদ্রতা করে অনেক আজে বাজে প্রোডাকশনে আমাদেরকে অনেক সময় কাজ করতে হয়, ইচ্ছার বিরুদ্ধে। আজে বাজে বলছি না, মানে বলবো না, বলা উচিত না, মানে হচ্ছে হয় না যে এটা একটা মেল ডমিনেটিং ক্যারেক্টারের গল্প, মন থেকে হয়তো আমি করতে পারিনি, কিন্তু আমার হয়তো কিছুই নাই, বাট
আমাকে রিকোয়েস্ট করেছে বা বলেছে, সিনিয়র একজন বলেছে, আমরা কখনোই ফেলতে পারবো না। আজকে আফজাল ভাই একটা রিকোয়েস্ট করলে আমি কোনোদিন সেটা ফেলতে পারবো না। মামুনুর রশিদ একটা যদি রিকোয়েস্ট করে আমরা ফেলতে পারবো না, কিন্তু ওরা কিন্তু ঠিকই ওদের জায়গাটা বিবেচনা বোধ এবং সেটাকে প্রেজেন্ট করা, এটা আমার কাছে মনে হয় এই জেনারেশনের সবচেয়ে বড় গুণ। এটা আমাদের ছিল না, এবং এটা আমি অনেক অ্যাপ্রিসিয়েট করি এখন এদের মাঝে সেটা আছে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। দর্শকদেরকে আবার ঘুরে ফিরে আমরা পয়লা বৈশাখে চলে আসব, এবং বছরের এই প্রথম দিন আপনারা অনেক সুন্দরভাবে আনন্দময়ভাবে আপনারা উদযাপন করবেন, এবং সারা বছরটা যেন সুন্দর হয় সেই কামনা থাকলো। সব কিছুর জন্য আপনারাও আমাদেরকে দোয়া করবেন। ধন্যবাদ আপু আপনাকে। ভাইয়া আপনি যদি কিছু বলার থাকে। দর্শকদের জন্য শুভকামনা, নতুন বছরের জন্য শুভেচ্ছা, আপনাদের সুন্দর কাটুক, সামনে বাংলাদেশ আরো সুন্দর হোক। আমি আপনাদের বলতে চাই আপনাদের দুজনের জন্যই অনেক শুভকামনা রইল লাইফ অ্যান্ড বিউটি এবং এটিএন বাংলার পক্ষ থেকে। আপনারা দুজন বেশ ভালোভাবে আমাদের সুন্দর সুন্দর আরো কাজ উপহার দিয়ে যাবেন সেই কামনায়। দোয়া রাখবেন। আলহামদুলিল্লাহ। দর্শক, আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, শুদ্ধ সংস্কৃতি চর্চার সঙ্গে থাকুন, পজিটিভিটি নিয়ে থাকুন। আল্লাহ হাফেজ।